বাংলা বিভাগ, মাইলস্টোন কলেজ। আশা করি তোমরা ভালো আছো। কোভিড-19 পরিস্থিতিতে দীর্ঘদিন যাবৎ তোমাদের অনলাইনে ক্লাস হচ্ছে। সেই অনলাইন ক্লাসের অংশ হিসেবে আজকে আমি নবম দশম শ্রেণীর একটি প্রবন্ধ আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের লেখক মোতাহের হোসেন চৌধুরী। তিনি বাংলা সাহিত্যে একজন সংস্কৃতিবান এবং রুচিশীল মানুষ হিসেবে পরিচিত। তার জন্ম 1903 সালে কুমিল্লায়, কিন্তু তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। তিনি তার জীবনে একটা বিশেষ দিক ছিল, তিনি ঢাকা থেকে প্রকাশিত শিখা পত্রিকার সাথে যুক্ত ছিলেন। আমরা হয়তো এই শিখা পত্রিকার নাম আমরা শুনেছি। শিখা পত্রিকার একটি স্লোগান ছিল, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই স্লোগানকে সামনে রেখে এই পত্রিকা প্রকাশিত হতো। সেই পত্রিকার সাথে যুক্ত ছিলেন মোতাহের হোসেন চৌধুরী। মোতাহের হোসেন চৌধুরীর গদ্যে প্রমোদ চৌধুরীর প্রভাব লক্ষণীয়। অনেক সময় জ্ঞানমূলক এই বা বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে এটা এসে থাকে, তোমরা মনে রাখবে। মোতাহের হোসেন চৌধুরীর বিখ্যাত গ্রন্থ, বাংলা সাহিত্যে একটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সংস্কৃতি কথা। এই সংস্কৃতি কথা গ্রন্থটি বাংলা সাহিত্যে একটি অনন্য সংযোজন। তার অনুবাদ গ্রন্থ রয়েছে সভ্যতা এবং সুখ। এই দুটি অনুবাদ গ্রন্থ রয়েছে মোতাহের হোসেন চৌধুরীর, এবং 1956 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। আশা করি তোমরা জ্ঞানমূলক প্রশ্নোত্তর এবং বহু নির্বাচনী প্রশ্নোত্তরের জন্য এই তথ্যগুলো মনে রাখবে। এবার আমরা চলে যাব এই প্রবন্ধের মূল বিষয়বস্তুর আলোচনা। শিক্ষার্থীরা, প্রবন্ধ আলোচনার এ পর্যায়ে আমি মূল প্রবন্ধ আলোচনা করব। এসো আমরা শুরু করি। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। লেখক মোতাহের হোসেন চৌধুরী মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানব সত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। যে জীবসত্তা হচ্ছে জীবের অস্তিত্ব, সেটা হচ্ছে এই মানুষের জীবনের যে দুইটা অংশ রয়েছে, একটা উপরের অংশ, একটা নিচের অংশ, অর্থাৎ উপরের তলার ঘরের অংশ আর নিচের তলার ঘরের অংশ। সেই জীবের অস্তিত্বটা হচ্ছে নিচের তলার অংশ, আর উপরের তলায় হচ্ছে মনুষ্যত্ব। জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মূল হচ্ছে শিক্ষা। এখন এই নিচের তলার ঘর থেকে উপরের তলার ঘরে যাওয়ার জন্য যেরকম একটি সিঁড়ি প্রয়োজন, ঠিক তেমনি জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে যাওয়ার জন্য প্রয়োজন হচ্ছে শিক্ষা। অর্থাৎ শিক্ষার মধ্য দিয়ে মানুষ জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে, অর্থাৎ মনুষ্যত্ব লোকে সে পৌঁছাতে পারে। শিক্ষা আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীবসত্তার ঘরে সে কাজ করে খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলাই তার অন্যতম কাজ। অর্থাৎ জীবসত্তা শুধু শিক্ষা শুধু জীবসত্তার ঘর থেকে মানুষকে মানব সত্তার ঘরে নিয়ে যায় না, সে মানুষের ক্ষুধা তৃষ্ণার ব্যাপারটিকেও মানবিক করে তোলে। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। তাহলে শিক্ষার আসল কাজ কি? মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, অর্থাৎ মনুষ্যত্ব বোধ সম্পন্ন করে তোলা। অন্য কথায়, শিক্ষার যেমন প্রয়োজনীয় দিক আছে, তেমনি অপ্রয়োজনীয় দিক আছে। অর্থাৎ শিক্ষার দুইটি দিক আছে, একটি হচ্ছে আমাদের প্রয়োজনীয় দিক, আরেকটি হচ্ছে অপ্রয়োজনীয় দিক। প্রয়োজনীয় দিক কি? প্রয়োজনীয় দিক হচ্ছে আমাদের জীবসত্তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যে দিক, সেই একটি দিক। আর আরেকটি হচ্ছে আমাদের মানব সত্তা বা মনুষ্যত্বের দিক। এই দুইটা দিককে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় দুইটা দিকের সাথে তুলনা করেছেন তিনি। এবং অপ্রয়োজনীয় দিকই হচ্ছে শ্রেষ্ঠ দিক, আর অপ্রয়োজনীয় দিককে বলা হয়েছে শ্রেষ্ঠ দিক। সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনোমালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। অর্থাৎ শিক্ষা তার মানুষের জীবনের অপ্রয়োজনীয় দিকে যেই শিক্ষাটা দেয়, সেটা হচ্ছে কি, যে মানুষকে তার নিজের জীবনকে উপভোগ করতে শেখায়।
এবং নিজের মনের মালিক হয়ে অর্থাৎ নিজের মনের উপর নিয়ন্ত্রণ করে কিভাবে জীবনকে উপভোগ করা যায় সেটা শেখাই হচ্ছে সেই অপ্রয়োজনীয় দিক। শিক্ষার এই দিকটা যে বড় হয়ে ওঠে না তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলায় বিশৃঙ্খল জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। যে শিক্ষার যে অপ্রয়োজনীয় দিক অর্থাৎ শ্রেষ্ঠ দিক, সেই শ্রেষ্ঠ দিকটা মানুষ খুব ভালোভাবে লক্ষ্য করতে পারে না, কারণ হচ্ছে তার যে নিচের তলার ঘরটি রয়েছে সেটা এর এমন বিশৃঙ্খল যে তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সেই দিকেই খেয়াল রাখতে হয়, সেজন্য সে উপরের তলার ঘরের দিকে সে লক্ষ্য করতে পারে না বা মনুষ্যত্ব লোকের বা মনুষ্যত্ব অর্জনের কথা সে খুব একটা চিন্তা করতে পারে না। উপরের তলার কথা সে মনেই আনতে পারে না। অর্থচিন্তার নিগরে সকলে বন্দী। অর্থচিন্তার নিগর আমি দেখো নিগর হচ্ছে শিকল বা বেরি। আমরা জেনেছি যে অর্থচিন্তার নিগরে কেন সকলে বন্দী, কারণ মানুষ নিজের বা জীবের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সে কি করে যে সর্বদাই অর্থচিন্তায় মগ্ন থাকে। এই জন্য বলা হয়েছে যে জীবসত্তার প্রয়োজনে মানুষ যে অর্থ চিন্তায় ডুবে থাকে, সেজন্য বলা হয়েছে যে অর্থচিন্তার নিগরে সকলে বন্দী। এটি একটি অনুধাবন প্রশ্ন হিসেবে আসে, তোমরা আন্ডারলাইন করে রাখবে। ধনী দরিদ্র সকলেরই অন্তরে সে একই ধ্বনি উত্থিত হচ্ছে, চাই চাই আরো চাই। তাই অন্য চিন্তা তথা অর্থ চিন্তা থেকে মুক্তি না পেলে অর্থ সাধনায় জীবন সাধনা নয় একথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে না। অর্থাৎ জীবনের লক্ষ্য শুধুমাত্র অর্থ উপার্জন করা নয়, এইটা মানুষকে যদি শিক্ষা না শেখাতে পারে তাহলে মানুষ নিজ জীবনে সে সোনা ফলাতে পারবে না, অর্থাৎ তার নিজের জীবনকে সে উপভোগ করতে পারবে না, সার্থক করে তুলতে পারবে না, মনুষ্যত্ব লোকে সে পৌঁছাতে পারবে না। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত। সেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে সে তিমিরেই থেকে যাবে। তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। অর্থাৎ যদি এই শিক্ষা যদি মানুষকে না শেখাতে পারে যে অর্থ উপার্জনই মানুষের জীবনের একমাত্র ধ্যান জ্ঞান নয়, তাহলে সে শিক্ষার মূল্য কি, মানুষের জীবনের মূল্য কি সেটা সে উপলব্ধি করতে পারবে না। আর এতে করে শিক্ষার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য ব্যাহত হবে। তাই অন্য চিন্তার নিগর থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য। তাই মানুষকে এখন কি করা হচ্ছে যে তার যে অন্য চিন্তা অর্থাৎ তার যে খাবারের আহারের চিন্তা সেই চিন্তা থেকে মুক্তি দেওয়ার চেষ্টা চলছে, তাকে লেখক অভিনন্দন জানিয়েছেন। কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টা মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। অর্থাৎ এই অন্য চিন্তা দূর করে আমাদের কি করতে হবে যে আমাদের মানব সত্তার ঘরে বা মনুষ্যত্ব লোকে পৌঁছাতে হবে। সেজন্য আমাদের আগে থেকেই কি করতে হবে যে আমাদের লক্ষ্য সম্বন্ধে সচেতন থাকতে হবে। আমাদের লক্ষ্য যদি স্থির না থাকে তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। কারারুদ্ধ আহাতৃপ্ত মানুষের মূল্য কতটুকু, অর্থাৎ কাউকে যদি কারাগারে বন্দি করে রেখে তাকে খাবার খাইয়ে তাকে তৃপ্ত করার চেষ্টা করা হয়, তাহলে সেই মানুষের জীবনে খুব বেশি মূল্য আছে বলে মনে হয় না। প্রচুর অন্ন বস্ত্র পেলে আলো হাওয়ায় স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকে স্বর্গতুল্যই মনে করে। যেসব মানুষ যে অন্ন বস্ত্রের অভাবে সারাক্ষণ ঘুরে বেড়ায়, তাদেরকে যদি কারাগারে নিয়ে অন্ন বস্ত্রের ব্যবস্থা করা হয় তারা কারাগারকেই স্বর্গতুল্য মনে করবে। কিন্তু তাই বলে তা সত্যি সত্যি স্বর্গ হয়ে যাবে তা নয়। বাইরের আলো হাওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্ন বস্ত্র পেলেও কারাগারকে কারাগারেই মনে করবে। অর্থাৎ যারা বাইরে মুক্তভাবে স্বাধীনভাবে বেড়ে উঠেছে, গড়ে উঠেছে, চিন্তা করতে শিখেছে, তারা কারাগারে যদি
প্রচুর অন্ন বস্ত্রের তাদেরকে দেওয়া হয়, তবু তারা কারাগারকে কারাগারই মনে করবে। আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দী হবে সহজে দানা পানি পাওয়ার লোভে। অর্থাৎ যে পাখির আকাশে মুক্তভাবে ঘুরে বেড়ানোর যার স্বাধীনতা রয়েছে, যার শখ রয়েছে, সে কি দানা পানির লোভে কখনো বন্দী হতে চাইবে? অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বুদ্ধি মানুষের মনুষ্যত্বের পরিচয়। অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এটি একটি অনুধাবন প্রশ্ন হিসেবে আসে, অনেকবার বুথ পরীক্ষায় এসেছে যে অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, অর্থাৎ এই বুথ মানুষের একটি মনুষ্যত্বের পরিচয়। অর্থাৎ মনুষ্যত্ব বুধ সম্পন্ন মানুষই একমাত্র উপলব্ধি করতে পারে যে অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়ে আমার মুক্তি আমার কাছে বেশি প্রয়োজন। অর্থাৎ আমি শুধু অন্ন বস্ত্রের জন্য আমি জেলবন্দি বা বন্দি অবস্থায় থাকবো, সেটা হতে পারে না। আমার কাছে কি এর চেয়ে কি বেশি প্রয়োজন? আমার কাছে চিন্তার স্বাধীনতা, আমার মত প্রকাশ করার স্বাধীনতা, আমার চলাফেরা করার স্বাধীনতা, আমার জীবনকে উপভোগ করার স্বাধীনতা আমার লাভ করা প্রয়োজন। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। অর্থাৎ কোথায় মুক্তি নেই? যেখানে মানুষ স্বাধীনভাবে চিন্তা করতে পারে না, যেখানে সে স্বাধীনভাবে নিজের মুক্ত বুদ্ধির চর্চা করতে পারে না, নিজের আত্মপ্রকাশ করতে পারে না, সেখানে মানুষের কোনো মুক্তি নেই। মানুষের অন্ন বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে মুক্তির দিকে লক্ষ্য রাখে। অর্থাৎ মানুষকে কি করতে হবে? তার অন্ন বস্ত্রের প্রয়োজন পূরণের জন্য চেষ্টা করতে হবে। তবে অবশ্যই তার মাথায় রাখতে হবে যে আমার অন্ন বস্ত্রের মতো আরো একটি বড় প্রয়োজন হচ্ছে কি? মুক্তি। আমার আত্মার মুক্তির প্রয়োজন। ক্ষুধা পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলেই ক্ষুধা পিপাসার তৃপ্তির প্রয়োজন। অর্থাৎ কি প্রয়োজন? আমাদের এই ক্ষুধা তৃষ্ণা, ক্ষুধা পিপাসা অর্থ হচ্ছে কি? ক্ষুধা তৃষ্ণা। আমাদের ক্ষুধা তৃষ্ণা আমাদেরকে দূর করতে হবে। আর আমরা যদি ক্ষুধা তৃষ্ণা দূর করতে না পারি তাহলে আমরা আত্মার অমৃত উপলব্ধি করতে পারবো না। একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখে অন্ন বস্ত্রের সমাধান করা ভালো, নইলে আমাদের বেশি দূর নিয়ে যাবে না। অর্থাৎ আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে। আমাদের এগিয়ে যাওয়ার জন্য যেরকম একটি লক্ষ্য স্থির করতে হবে, পাশাপাশি আমাদের অন্ন বস্ত্রের প্রয়োজনটাও পূরণ করতে হবে। তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে। মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে বলেছেন প্রাবন্ধিক? দুইটি। একটি হচ্ছে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা, আর একটি শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা। যে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দিতে হবে, আর একটি হচ্ছে শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা করতে হবে। এই উভয় দিক চেষ্টার ফলে মানব জীবনের উন্নয়ন সম্ভব। অর্থাৎ এই দুইটি উপায় অবলম্বনে একমাত্র মানব জীবনের উন্নয়ন করা সম্ভব। শুধু অন্ন বস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না। অর্থাৎ শুধুমাত্র অন্ন বস্ত্রের চিন্তাকে বড় করে অন্ন বস্ত্র সংস্থানের জন্য ছুটলে আমাদের জীবন মহৎ হবে না, বড় হবে না। আবার শুধু শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময়ের দরকার। মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষকে যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে। আবার শিক্ষা দীক্ষার মারফত মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্ন বস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয়। অর্থাৎ অন্ন বস্ত্রের স্বাদ আমাদের, অন্ন বস্ত্রের প্রয়োজন আমাদের পূরণ হলো, আমরা মনুষ্যত্ব অর্জনের পথে এগিয়ে গেলাম না, তা এটা হওয়া উচিত না। আবার অন্ন বস্ত্রের প্রয়োজন, আমরা মনুষ্যত্বের দিকে, মনুষ্যত্ব লাভের জন্য আমরা এগিয়ে গেলাম, কিন্তু অন্ন বস্ত্রের প্রয়োজনের পূরণের চিন্তা করলাম না। এতে করে আমাদের মনুষ্যত্ব অর্জনের লক্ষ্য আমাদের অর্জন হবে না। তাই আমাদের কি করতে হবে? উভয় দিক লক্ষ্য মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে। কোনো ভারী জিনিসকে উপরে তুলতে হলে তাকে নিচে থেকে ঠেলতে হয়, আবার উপরে থেকে টানতেও হয়। শুধু নিচের দিকে ঠেললে তাকে আশানুরূপ উপরে ওঠানো যায় না। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই উপর থেকে টানা, আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার নিচের দিকে ঠেলা। অর্থাৎ কোনো জিনিসকে যদি উপরে তোলা হয়
তাহলে উপর থেকে টান দিলে এবং নিচে থেকে যদি ঠেলা দেওয়া হয় তাহলে সহজে উঠানো যায়। এখানে মানব উন্নয়নে যে শিক্ষা হচ্ছে মানুষকে উপর দিক থেকে টেনে তোলে, আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচের দিক থেকে ঠেলে উপরে তোলার চেষ্টা করে। অনেকে মিলে খুব জোরে উপর থেকে টানলে নিচের ঠেলা ছাড়াও কোনো জিনিস উপরে ওঠানো যায়, কিন্তু তা শুধু নিচের ঠেলায় বেশি দূর ওঠানো যায় না। তেমনি আপ্রাণ চেষ্টার ফলে শিক্ষার দ্বারাই জীবনের উন্নয়ন সম্ভব, কিন্তু শুধু সমাজ ব্যবস্থা সুশৃঙ্খলতার দ্বারা সম্ভব নয়। অর্থাৎ সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা মানুষকে মনুষ্যত্ব লোকে পৌঁছাতে পারবে না, তবে শিক্ষা আপ্রাণ চেষ্টা করে উপরে থেকে মানুষকে জীব সত্তার ঘর থেকে মনুষ্যত্বের ঘরে হয়তো পৌঁছে দিতে পারবে। শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মনুষ্যত্বের ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ, পাপে মৃত্যু। অর্থাৎ এই শিক্ষা দীক্ষায় মানুষকে শেখায় যে লোভে পাপ, পাপে মৃত্যু, অন্যথায় মানুষ উপলব্ধি করতে পারে না লোভ করা পাপ বা অন্যায়। লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফকির হয়ে পড়ে। শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়। অর্থাৎ শিক্ষা লোভ মানুষের আত্মিক মৃত্যু এনে দেয়, আর সেখান থেকে রক্ষা করে মানুষের মনুষ্যত্ব। ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখবোধ করে না, সে আর যাই হোক শিক্ষিত নয়। শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়, যে এটি একটি গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন। লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয় মানে হচ্ছে যে লেফাফা দুরস্তি হচ্ছে বাইরে, দেখো আমি লিখেছি লেফাফা দুরস্তি বাইরের দিক থেকে ত্রুটিহীনতা, কিন্তু ভিতরে প্রতারণা। এই বিষয়টা শিক্ষার সাথে সঙ্গতিপূর্ণ নয়, কারণ যে শিক্ষা মানুষকে কি করে, মানুষের ভেতর এবং বাহির উভয়ের উৎকর্ষ সাধন করে। কিন্তু লেফাফা দুরস্তি হচ্ছে কি, যে বাইরের দিক থেকে ত্রুটিহীনতা হলেও ভেতরে হচ্ছে ত্রুটিযুক্ত বা প্রতারণা। শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে আসে, তাই সেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না। যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না সেখানে শিক্ষা নেই। অর্থাৎ যেখানে শিক্ষা আছে সেখানে অবশ্যই মূল্যবোধের মূল্য আছে। শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়, তথাপি অন্য বস্ত্রের সুব্যবস্থা প্রয়োজনীয়। অর্থাৎ শিক্ষার মাধ্যমে মানুষ মূল্যবোধ অর্জন করতে পারে, এছাড়া মানুষের অন্য বস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজন রয়েছে। তা না হলে জীবনের উন্নয়ন অনেক বিলম্ব ঘটবে। মানুষের মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা করা ভালো, কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয় বললে অন্য বস্ত্রের সমাধান করা একান্ত প্রয়োজন। প্রাণিত্বের বাঁধন, প্রাণিত্বের বাঁধন বলতে কি বুঝো, এই প্রশ্নটি অনেকবার পরীক্ষা আসে। যে প্রাণিত্বের বাঁধন হচ্ছে কি, যে অর্থচিন্তা বা জীব সত্তার চাহিদা পূরণে নিজেকে আবদ্ধ রাখা, এটাই হচ্ছে প্রাণিত্বের বাঁধন। অর্থাৎ একজন প্রাণীর বেঁচে থাকার জন্য তার যে চিন্তা, তার যে কার্যাবলী, তার যে কর্ম পরিকল্পনা, সেটাই হচ্ছে প্রাণিত্বের বাঁধন। পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ যেরকম উপভোগ করা যায় না, তেমনি অন্য বস্ত্রের চিন্তায় হরহামেশা বিব্রত হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। অর্থাৎ কারো পায়ে যদি কোনো আঘাত লেগে থাকে, কোনো পায়ে যদি সমস্যা থেকে থাকে, সে যেরকম স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, হাঁটার আনন্দ পায় না, ঠিক তেমনি মানুষ যখন মনুষ্যত্ব অর্জনের পথে এগিয়ে যায়, তখন যদি তাকে বারবার তার অন্য বস্ত্রের চিন্তা করতে হয়, এটা নিয়ে দুশ্চিন্তা করতে হয়, তাহলে সে সেই মনুষ্যত্বের স্বাদটা পুরোপুরি উপভোগ করতে পারে না। তাই দুই দিক থেকে কাজ চলা দরকার। একদিকে অন্য বস্ত্রের চিন্তার বেরি উন্মোচন করা, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান। অর্থাৎ লেখক কি বলেছেন, যে অন্য বস্ত্রের প্রয়োজন পূরণের প্রতি গুরুত্ব আরোপ করেছেন, অন্যদিকে মনুষ্যত্ব অর্জনের প্রতিও গুরুত্ব আরোপ করেছেন। নইলে বেরিমুক্ত হয়েও মানুষ উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না, অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে। পিঞ্জরাবদ্ধ পাখির মতো উড়বার আকাঙ্ক্ষার পাখা যাত্রাবে, কিন্তু উঠতে পারবে না। অর্থাৎ মানুষ যদি একসাথে উভয়বিধ প্রয়োজনের পূরণের পথে এগিয়ে না যায়, তাহলে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। সে জীব সত্তার ঘর থেকে মনুষ্যত্বের ঘরে পৌঁছার পর
তার যে আত্মার মুক্তি এবং তার যে মূল্যবোধ অর্জন, সেই অর্জন হবে না। আশা করি তোমরা কিন্তু এ পর্যায়ে আমরা পাঠ পরিচিতি এবং কয়েকটি অনুধাবন প্রশ্ন নিয়ে কথা বলব। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি নেওয়া হয়েছে মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা প্রবন্ধ গ্রন্থ থেকে। এই গ্রন্থের মনুষ্যত্ব শীর্ষক প্রবন্ধের অংশবিশেষ হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি, এবং এখানে মানুষের জীবনের দুটি সত্তার কথা বলা হয়েছে, একটি হচ্ছে জীব সত্তা আর একটি হচ্ছে মানব সত্তা বা মনুষ্যত্ব। জীব সত্তার প্রয়োজনে আমরা বস্ত্রের চিন্তা থেকে মুক্তি দেওয়া এবং শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে, এবং শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্য বস্ত্রের সমস্যার সমাধানও সহজ হয়ে ওঠে। শিক্ষার আসল কাজ হচ্ছে মূল্যবোধ সৃষ্টি, অর্থাৎ মানুষের মধ্যে ভালো মন্দ বিচার বিবেচনা বোধ, উচিত অনুচিত ন্যায়বোধ সৃষ্টি করা, এটা হচ্ছে শিক্ষার একটা অন্যতম কাজ। কিন্তু শুধু জ্ঞান পরিবেশন শিক্ষার কাজ নয়, শুধু তথ্য জানানো নয়। এবার আসো আমরা কয়েকটি উল্লেখযোগ্য অনুধাবন প্রশ্ন নিয়ে কথা বলি। আমি জ্ঞানের অংশটা আলোচনা করব, তোমরা আশা করি তোমরা এই পুরো প্রশ্নের উত্তর লিখতে পারবে। প্রথমে আসি, লেখক শিক্ষাকে মই হিসেবে দেখেছেন কেন? যে এটা একটা অনুধাবন প্রশ্ন। তোমরা জানো একটা অনুধাবন প্রশ্নে দুইটা অংশ থাকে, একটি জ্ঞানের অংশ, একটি হচ্ছে অনুধাবন অংশ অর্থাৎ ব্যাখ্যা অংশ। তাহলে আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে লেখক শিক্ষাকে মই হিসেবে দেখেছেন কেন, যে প্রথমে উত্তরে আমরা জ্ঞানের কথা লিখব, যে জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উত্তরণের মাধ্যম হচ্ছে শিক্ষা। সেই জন্য লেখক শিক্ষাকে মই হিসেবে দেখেছেন। যে আমরা জানি যে লেখক মানুষের জীবনকে একটি দুতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন, একটি হচ্ছে জীব সত্তা আর একটি হচ্ছে মানব সত্তা বা মনুষ্যত্ব। এই জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে পৌঁছানোর জন্য এই মাধ্যম বা উপায় হচ্ছে শিক্ষা। একটি দোতলা ঘরের নিচতলা থেকে উপরতলায় যাওয়ার জন্য যেরকম একটি মাধ্যম বা সিঁড়ি বা মই লাগে, ঠিক তেমনি জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে পৌঁছাতে হলে প্রয়োজন হচ্ছে শিক্ষায়। শিক্ষায় মানুষকে মনুষ্যত্বের ঘরে পৌঁছে দেয়। সেই জন্য লেখক শিক্ষাকে মই হিসেবে দেখেছেন। প্রাণিত্বের বাঁধন বলতে কি বোঝানো হয়েছে? আমরা প্রাণিত্বের বাঁধন আমরা প্রবন্ধ পাঠের সময় ব্যাখ্যা করেছি যে প্রাণিত্বের বাঁধন হচ্ছে অর্থচিন্তা তথা জীব সত্তাকে টিকিয়ে রাখার জন্য অর্থচিন্তায় মগ্ন থাকাকেই লেখক প্রাণিত্বের বাঁধন বলেছেন। অর্থাৎ আমাদের দুটি সত্তা, একটি জীব সত্তা, একটি মানব সত্তা। মানুষ জীব সত্তাকে টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত তারা সংগ্রাম করে যায়, এবং এই সংগ্রাম করতে গিয়ে, এই কষ্ট করতে গিয়ে সে তার যে মানব সত্তার ঘর রয়েছে সে কথা অনেক সময় সে ভুলেই যায়। সেজন্য এই জীব সত্তাকে টিকিয়ে রাখার জন্য সে যদি সদা অর্থচিন্তায় মগ্ন থাকে তাহলে সে মনুষ্যত্বের স্বাদ লাভ করতে পারে না। এই জন্যই লেখক বোঝাতে চেয়েছেন আমাদের এই প্রাণিত্বের বাঁধন থেকে আমাদের মুক্তি লাভ করতে হবে। একটি বড় লক্ষ্যকে সামনে রেখে আমাদের অন্ন বস্ত্রের প্রয়োজন যেরকম পূরণ করতে হবে, তেমনি আমাদেরকে মনুষ্যত্ব লোকের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। এর পর্যায়ে রয়েছে অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়, কথাটি ব্যাখ্যা করো। যে আমাদের অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়, অর্থাৎ যে মানুষের জীবনে শুধু অন্ন বস্ত্রের প্রয়োজনই সবচেয়ে বড় না, মানুষের আত্মার মুক্তিরও প্রয়োজন রয়েছে। আত্মার মুক্তি ছাড়া মানুষের মুক্তি নেই। তাই মানুষের মুক্তির জন্য তার চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার প্রয়োজন রয়েছে। তা না হলে এই মানুষের জীবনের কোনো মূল্য নেই, মূল্যহীন। তাহলে এই যে মানুষের জীবনের দুটি সত্তা, একটি জীব সত্তা, সেই জীব সত্তাকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন হচ্ছে অন্ন বস্ত্র,
আর আরেকটি হচ্ছে মানব সত্তা বা মনুষ্যত্ব। সেই মনুষ্যত্ব লোকের সঙ্গে মানুষের পরিচয় ঘটার জন্য, মনুষ্যত্ব লোকে পৌঁছানোর জন্য প্রয়োজন হচ্ছে শিক্ষা। এই শিক্ষায় মানুষকে কি করতে পারে? মুক্তি এনে দিতে পারে। শুধু অন্ন বস্ত্রের প্রাচুর্য মানুষের সুখ এনে দিতে পারে না। অর্থ সাধনায়, জীবন সাধনায় কেন ব্যাখ্যা করো? যে কারণ মানুষের জীবনের একমাত্র লক্ষ্য অর্থ উপার্জনই নয়, যে জীব সত্তার প্রয়োজন পূরণের জন্য, জীব সত্তাকে টিকিয়ে রাখার জন্য অর্থ করির প্রয়োজন রয়েছে। কিন্তু শুধুমাত্র অর্থ সাধনায় মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না, কারণ মানুষের জীবন হচ্ছে জীব সত্তা এবং মানব সত্তা বা মনুষ্যত্ব উভয়কে ঘিরে। তাই মানুষের জীব সত্তার প্রয়োজন পূরণের জন্য যেরকম অর্থ চিন্তা করতে হবে, তেমনি তাকে মনুষ্যত্ব অর্জনের পথেও এগিয়ে যেতে হবে। লেফাফা দুরুস্তি আর শিক্ষা এক কথা নয় কেন? কারণ লেফাফা দুরুস্তি আর শিক্ষা এক নয়, কারণ শিক্ষার লেফাফা দুরুস্তি দুই বিষয়। লেফাফা দুরুস্তি হচ্ছে বাইরে ত্রুটিহীনতা, কিন্তু ভেতরে ত্রুটিযুক্ত বা ভেতরে সমস্যা বা ভেতরে ত্রুটিযুক্ত। কিন্তু শিক্ষা হচ্ছে মানুষকে কি করে? মানুষের বাইরের দিক এবং ভেতরের দিক উভয় দিককে কি করে? সুশৃঙ্খল করে, সুন্দর করে। তাই লেফাফা দুরুস্তি আর শিক্ষাকে এক কখনোই করা যাবে না। আশা করি তোমরা প্রবন্ধটি পাঠ করে এইসব প্রশ্নের উত্তর দিতে পারবে, এবং আরো অনেকগুলো তোমাদের পরীক্ষার প্রশ্নের উত্তরের জন্য এখানে প্রশ্ন রয়েছে, যেগুলো আমি বলেছি। তোমরা প্রবন্ধটি ভালোভাবে পাঠ করলে সেসব প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারবে বলে আশা করছি। এতক্ষণ ধরে এই লেকচারটি শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।